الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم উপস্থিত সাথীবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার শুরুতে কৃতজ্ঞতা প্রকাশ করি মহান আল্লাহ তাআলার দরবারে, যার অসীম করুণায় আমরা আজ এখানে হাজির হতে পেরেছি। তারপর কৃতজ্ঞতা প্রকাশ করি হোমিও কল্যাণ সোসাইটির নেতৃবৃন্দের প্রতি, যারা আজ আমাকে এখানে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। আজকের আলোচ্য বিষয় নিউমোনিয়া ব্যবস্থাপনা সংক্রান্ত। ব্যবস্থা বলতে অনেক কিছুই বোঝায়। তো আমি বলেছিলাম যে চিকিৎসা বিষয়ে আমি কিছু আলোচনা করব। ব্যবস্থাপনা বলতে প্যাথোলজিক্যাল দিক, তার সতর্কতা, প্রিভেন্টিভ, প্রোটেক্টিভ ইত্যাদি বিষয় এর ভিতরে চলে আসে। তো গতদিনের আপনাদের ক্লাসে আমি উপস্থিত ছিলাম, সেখানে সজল স্যার প্যাথোলজিক্যাল দিক খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন এবং সতর্কতা অবলম্বনের বিষয়েও উনি যথেষ্ট গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছিলেন। আমার সাথে স্যারের যখন কথা হয় তখন আমি বলছিলাম যে আমি চিকিৎসা বিষয়ে কিছু আলোচনা করব। চিকিৎসা বিষয়ে আলোচনা করতে গেলে নিউমোনিয়া বিষয়টা এত বড় এবং যেহেতু লাংস কেন্দ্রিক, হার্ট কেন্দ্রিক বিষয়টা, সেহেতু এর সাথে কাশি, শ্বাসকষ্ট, হৃদরোগ, নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস সবকিছু জড়ায় যায়। আমাদের যেহেতু নিউমোনিয়ার উপরে আলোচনা, আমি 2-3টা ওষুধ সম্পর্কে আলোচনা করব। আর যদি নিউমোনিয়াকে এড়াতে হয় বা নিউমোনিয়ার জন্য সতর্কতা অবলম্বন করতে হয়, তাহলে কাশি সম্পর্কে আমাদের বড় রকমের ধারণা অর্জন করা দরকার। যদি কাশি সম্পর্কে আমরা বড় রকমের ধারণা অর্জন করতে পারি, তাহলে অধিকাংশ ক্ষেত্রে নিউমোনিয়াকেও আমরা প্রতিহত করতে পারি, নিউমোনিয়ার হাত থেকে রক্ষা পেতে পারি। তো নিউমোনিয়ার সবচেয়ে বড় ওষুধ আমার ধারণা মতে অ্যান্টিমটার্ট, ফসফরাস। আরো কয়েকটা ওষুধ আছে যেগুলো মোটামুটি নিউমোনিয়ার জন্য বিশেষভাবে কার্যকরী। আমি সেদিন অ্যান্টিমটার্টের উপরে আপনাদের একটা টিপস দিয়েছিলাম। অ্যান্টিমটার্টের বিষয়ে আমি যতটুকু আমার অভিজ্ঞতায় আছে আমি ততটুকু আলোচনা করব। অ্যান্টিমটার্টের রোগীর বুকে গড়গড়ে শ্লেষ্মা জন্মে, যে শ্লেষ্মা কাশলেও উঠতে চায় না, সহজে উঠতে চায় না, ওঠে না। রোগী কাশতে কাশতে দুর্বল হয়ে পড়ে, ক্লান্ত হয়ে পড়ে, তবুও শ্লেষ্মা ওঠে না। যদি একটু শ্লেষ্মা ওঠে তাহলে রোগী কিছুটা স্বস্তি পায়, আরাম পায়। এর রোগীদের আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি বলি যে প্রথম জীবনে আমি এই অ্যান্টিমটার্ট রোগীদের বেরোনা খাওয়াইছি, একুনাইট খাওয়াইছি, কারণ টিপি কাপ দিয়েছি, কারণ যে কাশতে কাশতে বমি করে দেয়, কাশতে কাশতে দম লাগার মতন হয়ে যায়। তো বাস্তব অভিজ্ঞতা থেকে অ্যান্টিমটার্ট প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। আমার অভিজ্ঞতার ক্ষেত্রে যেটা আছে আমি সেটাই বলবো। তবে নিউমোনিয়া হলেই অ্যান্টিমটার্ট দিতে হবে এমন কোনো কথা নাই। নিউমোনিয়ার আগে প্রচুর পরিমাণে অ্যান্টিমটার্টের রোগী আমার অভিজ্ঞতার ক্ষেত্রে আছে। যেমন বুকে গড়গড়ি শ্লেষ্মা নাই, কিন্তু রোগীর অনুভূতি থাকবে যে বুকে হালকা শ্লেষ্মা আছে,
যা খড়খড় করে নড়ছে, কাগজের মতো নড়ছে, কাশি দিলে মনে হচ্ছে যে লাঞ্চের ভিতরে কিছু একটা খড়খড় করতেছে, লাফালাফি করছে। ওই জিনিসটা তুলে ফেলতে পারলে আরাম পেতাম, এবং রোগী কিন্তু প্রচুর পরিমাণে কাশতে থাকে ওইটাকে তুলে ফেলার জন্য। তো এই অনুভূতির ক্ষেত্রেও আমি প্রচুর পরিমাণে ব্যবহার করি অ্যান্টিমটার্ট, এবং শতভাগ সফল বলা চলে। এর রোগীদের সাথে থাকবে একটা অভ্যাস, ডান দিকে কাতে শুয়ে থাকলে তারা একটু স্বস্তি বোধ করে। বই পুস্তকে লেখা আছে ডান দিকে কাতে শুয়ে থাকলে বমি বমি ভাব রোধ হয়, বমি বমি ভাবটা কমে। কিন্তু আমি দেখছি সার্বিক ভাবেই অ্যান্টিমটার্ট রোগী ডান দিকে কাতে শুয়ে থাকলে স্বস্তি বোধ করে। তো তরল চিকিৎসার ক্ষেত্রেও ওই একই লক্ষণ, একই উপায়। যদি রোগী শিশু হয় সে তো কথা বলতে পারে না বা বুঝাই বলতে পারবে না, কিন্তু যদি বড় মানুষ হয় সে আপনার কাছে এসে একথাও বলবে যে স্যার দয়া করে আমার ছেলের সাথে একটু তুলে দেওয়ার ব্যবস্থা করেন, তাহলে আমি বেঁচে যাব, ভালো হয়ে যাব। এমন আপত্তি, এমন উক্তি বহুত সজ্ঞান সচেতন রোগীরা আমাদের সামনে করে। এবং কোন রোগী যদি আপনাদের কাছে এসে এই উক্তিটুকু বলে যে দয়া করে ডাক্তার সাহেব আমার কাশিটা একটু তুলে দেন, ছেলের তুলে দেন, তাহলে আমি স্বস্তি পাবো, শান্তি পাবো। এতটুকু উক্তির করে ভিত্তি করেও আপনারা অ্যান্টিমটার্ট দিতে পারেন। পরীক্ষা করবেন, যদি আমার বক্তব্যের সাথে আপনাদের অ্যান্টিমটার্ট প্রয়োগের সুফল পান তো ব্যবহার করবেন, এটাকে গ্রহণ করবেন। যদি সুফল না পান গ্রহণ করার প্রয়োজন নাই। তো অ্যান্টিমটার্টের রোগীর কাশতে কাশতে তার মাথা, মুখ, কপাল ঘেমে যায়, বমি হয়ে যায়, দম লাগার ভাব হয়। এইসব লক্ষণে আমরা বিভ্রান্ত হয়ে এখনাইড, বেলোডোনা, ইপিকাক ইত্যাদি ওষুধ ব্যবহার করি, যা জীবনের শুরুতে বহু করেছি, সুফল কিছুই পাইনি, রোগী অন্যত্র চলে গেছে। অ্যান্টিমটার্টের ছোট্ট একটা রোগী লিপি বলি। আজ থেকে প্রায় 30 বছর আগের গল্প এটা। আমার প্রতিবেশী, কাছাকাছি প্রতিবেশী, বয়স 80-র ঊর্ধ্বে। তো যে বাড়িতে উনি আসছেন ওই বাড়ি ওনার জামাই বাড়ি, এবং চিকিৎসা নিচ্ছেন জামাই বাড়ি থেকে। আমারও সে যথেষ্ট মানে আপন মনে করতো, যেহেতু পাশাপাশি বাড়ি, আমারও জামাই বলে ডাকবো। তো রোগী বহুদিন হসপিটালে রয়েছে, প্রায় 15 দিন। শেষমেশ হসপিটাল থেকে বিদায় দিয়ে দিয়েছে, কোনো ওষুধে কোনো রেসপন্ড করে না। এত দুর্বল রোগী, ওষুধে কোনো রেসপন্ড করে না। তো তারা বলছে যে আপনারা বাড়ি নিয়ে যান, দেখেন বাড়ি নিয়ে কিছু করতে পারেন কিনা, অন্য কোনো ব্যবস্থা কিছু করতে পারেন কিনা। কিন্তু দুঃখজনক হলো হোমিওপ্যাথিক ঔষধ খাওয়া থেকেও বলে না। হসপিটাল থেকে যখন নিয়ে আসছে তখন ওই পরিবারের লোকজন তারা হোমিওপ্যাথি পছন্দ করে না, হোমিওপ্যাথি খাওয়ায় না। এখন বুড়ি বলছে তার কষ্টের জ্বালায় যে তোরা একটু জামাইকে একটু ডাক্তার ডাক্তার জামাইরে। তো তারপর ওরা আসছে, আসলে আমি গেলাম, যে দেখি যে বুড়ি ওই শ্বাস টানছে, শ্বাস টানার সাথে তার বুকের ভিতর থেকে শ্লেষ্মার আওয়াজ আসছে, আর ডান দিকে কাঁধে এসে আছে। আমি শুধু এইটুকুন দেখেই বুড়ি মাকে আমি ওই অ্যান্টিমটার্ট 200 ডিস্টিল ওয়াটারে দিলাম, বললাম যে 15 মিনিট পর পর কয়েক ডোজ খাওয়াতে। তো ইনশাল্লাহ 2 ডোজ ওষুধ খাওয়ানোর পরে উনি ঘুমায় গেলেন। উনি ঘুমাতে পারেন না, তবে চোখ বুজে পড়ে থাকেন, এবং কয়েকদিন যাবৎ ওনার কোনো ঘুম নাই।
ওই ঘুম নাই কারণ শ্বাসকষ্টের কারণে ঘুমাতে পারে না, কিন্তু চোখ খুলেও তাকাতে তার কষ্ট, চুপচাপ পড়ে থাকে চোখ বুঝে। এই অবস্থায় 2 ডোজ ওষুধ খাওয়ানোর পরে বুড়িমা ঘুমাই গেলেন। উনি মারা গেছেন আমার ওষুধ দেওয়ার প্রায় 18 ঘন্টা 20 ঘন্টা পর, কিন্তু স্বস্তির সাথে মারা গেছেন। ঘুমাইয়েছেন, 3-4 ঘন্টা ঘুমার পরে উঠেছেন, কিছু খেয়েছেন, আবার ঘুমাইয়েছেন, পরে শেষ রাতের দিকে উনি মারা গেছেন। তো এই জন্যই পেন্টিন চার্টকে আবার এই মৃতবত রোগীদের, সেই সমস্ত রোগীদের জন্য একটা ভালো ওষুধ, যদি লক্ষণ মতে ব্যবহার করা যায়। তো আগের দিন আমি অ্যান্টিমটার সম্পর্কে বলেছিলাম যে নিদ্রালু ভাব, ঘুমায় থাকে, এমন অবস্থায় অ্যান্টিমটার খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার চেম্বারে যদি কোনো শিশু রোগীকে কেউ কোলে নিয়ে আসে, শ্বাসকষ্টে তার হয়তো বুকের খাঁচা ওঠানামা করছে, অথচ শিশু ঘুমাচ্ছে, মায়ের কোলে ঘুমাচ্ছে, শুধু এইটুক দেখেই আমি অ্যান্টিমটার প্রয়োগ করি। আলহামদুলিল্লাহ 5 মিনিট লাগে না, তার মধ্যে শিশুর শ্বাসকষ্ট কমতে শুরু করে। আপনারা খেয়াল করে প্রয়োগ করে দেখবেন, যদি উপকৃত হন তাহলে এটাকে গ্রহণ করবেন। এই যে ঘুমায় থাকে, এইখানে আমি সেদিনের ব্যাখ্যায় গেছিলাম না, গেলাম না এই কারণে অনেক রাত হয়ে গেছিল, তারপরে আমি ছিলাম সফরে। এই যে ঘুমায় থাকে শুধু অ্যান্টিমটাট না, এখানে কিন্তু বিভ্রান্তিতে পড়তে অনেক সময় যদি ব্যাখ্যা করা না হয় তাহলে আপনারা পরবর্তীতে দোষ দিবেন যে গাজী স্যার কি শেখাই গেল, ওষুধে কাজ হয় না। নিউমোনিয়ার রোগী হোক, শ্বাসকষ্টের রোগী হোক, তারা যদি ঘুমায় থাকে, ঘুমের মধ্যে তাদের এই কষ্ট চলতে থাকে, ঘুম না ভাঙ্গে অথবা ঘুম ঘুম ভাব থাকে, সেখানে ওষুধ আরো 2টা আছে আমার জানা মতে, হায়োসিমাস এবং ওপিয়াম। শ্বাসকষ্টের রোগী বা নিউমোনিয়ার রোগী, অ্যান্টিমটাটের রোগী হলে সে ডান দিকে ঘুমাবে, তার কাশি গড়গড়ের সমস্যা থাকবে, নিউমোনিয়া থাকলে গড়গড়ের সমস্যা অবশ্যই থাকবে, সাথে কাশিও থাকবে, রোগী ঘুম ঘুম ভাব থাকবে বা ঘুমায় থাকবে। তো এই ক্ষেত্রে ওপিয়াম এবং হায়োসিমাসের সাথে পার্থক্য কি? অ্যান্টিমটাটের রোগী এমনি নিরিবিলি ধরনের, কিন্তু হায়োসিমাস এবং ওপিয়াম রোগীরা খুবই ভিভাসিয়াস, তারা খুব হাসি খুশি, খেলাধুলো ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করে, খুব রসিক প্রকৃতির। তো এরা ওপিয়াম রোগী যদি রোগে আক্রান্ত হয়, সেটা আমরা যেহেতু নিউমোনিয়া নামে আলোচনা করছি, কারণ রোগ কেন্দ্রিক আলোচনায় আবার কিছুটা ব্যতিক্রম অসুবিধাও সৃষ্টি হয়। যে কোনো রোগে হোক না কেন, রোগী আক্রান্তের পর যদি অঘোর নিদ্রায় নিদ্রিত হয়ে যায় এবং নাক ডাকে, অঘোর নিদ্রায় নিদ্রিত হয়ে যায়, নাক ডাকে, কিন্তু তার কষ্ট চলতে থাকে, সে শ্বাসকষ্ট হোক, নিউমোনিয়ার কষ্ট হোক, যে কষ্টই হোক, জ্বর হোক, সেই ক্ষেত্রে ঔষধ ওপিয়াম। হায়োসিমাস রোগী, সেও খুব হর্ষোৎফুল্ল, আনন্দ এবং চঞ্চল, খেলাধুলা করা, হাসি খুশিতে থাকা তার খুব পছন্দ। কিন্তু ওপিয়াম এবং অ্যান্টিমটাটের সঙ্গে তার পার্থক্য হলো, এই রোগীর শুইলেই কাশি পারে এবং রোগাক্রান্ত অবস্থায় অ্যান্টিমটাট নির্জীব হয়ে যায়, ওপিয়াম ঘুমায় যায়, অঘোর নিদ্রায় নিদ্রিত হয়। হায়োসিমাস অল্প কষ্টে দমে না, সে তার খেলাধুলা চালাই যেতে থাকে, খেলা করতে থাকে, খেলা করতে না পারলেও নড়াচড়া করতে থাকে, চঞ্চলতা প্রকাশ করতে থাকে, কিন্তু তার মুখটা থাকে বেজার, মুখটা থাকে বারবার।
দেখলে মনে হয় সে অসুস্থ, এবং কষ্ট যদি দেখার মতো নয় সেটাও দেখা যায়, কারণ শ্বাসকষ্ট হলে তো কষ্ট দেখা যায়। যখন তার কষ্টটা অতিরিক্ত হয়ে যায়, চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, তখন সে ঘুমায় যায়, তখন সে চুপ হয়ে যায়। যে কোনো কারণবশত হোক, সে ওষুধজনিত হোক বা ন্যাচারালি হোক, শ্বাসকষ্ট বা তার নিউমোনিয়ার কষ্ট যদি একটু কমে যায়, তখন সে আবার জেগে যায় এবং আবার তার ওই চঞ্চলতা তার মধ্যে দেখা যায়। এই জন্য ঘুমায় গেলে শুধু অ্যান্টিবায়োটিক হবে না, সেক্ষেত্রে এই দুই ওষুধের বিষয়েও আপনারা খেয়ালে রাখবেন, এবং রোগীর ক্ষেত্রে লক্ষণ পেলে প্রয়োগ করে দেখবেন, সুফল পাবেন আশা করি। কারণ আমি যতটুকুন বললাম এটা আমার অভিজ্ঞতা থেকেই বললাম। শুকনো কাশি বোঝা যায় না যে এটা অ্যান্টিবায়োটিক হবে, সেটাও আপনাদের, কারণ বই পুস্তকে শুধু গড়গড়ি শিলেশা আছে, গড়গড়ি শিলেশা বাদেও যদি রোগী ডান দিকে ঘুমায়, যেটা আমি বললাম একটু আগে, আমি বহু জ্বরের রোগীর কাশি অ্যান্টিবায়োটিক দিয়ে ভালো করি, বহু, নিজেও, নিজের পরিবারের লোকজনদেরও। জ্বর হয়েছিল, লাপা খেয়েছে, বহু সিরাপ খেয়েছে, কোনো কাজ হয় না, শেষমেশ আমাদের কাছে আসে। যখন আমাদের কাছে আসে, যদি রোগীর অনুভূতি এমন থাকে যে বুকে আমার শিলেশা রয়েছে কিন্তু তা উঠাতে পারছে না কোনো মতেই, কাশতে কাশতে বমি করে ফেলাই, দম লাগার মতন হয়ে যায়, তবুও মনে হয় যে এত জোরে কাশি দেই, ওই শিলেশাটা যে জায়গায় রয়েছে ওই জায়গায় কাশির ধমক পৌঁছায় না। শুধু এই অনুভূতি যদি ব্যক্ত করে, শুকনো কাশি হোক, গড়গড়ে কাশি হোক, খসখসে কাশি হোক, আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার করে দেখবেন। পাশাপাশি থাকতে হবে কিন্তু রোগী ডান দিকে শুইলে স্বস্তি পায়, কারণ শোয়ার অভ্যাসজনিত লক্ষণজনিত কারণ নিউমোনিয়া, শ্বাসকষ্ট, কাশি এইসব রোগের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন রোগী ডান দিকে শুইলে স্বাচ্ছন্দ্য বোধ করে, কোন রোগী বাম দিকে শুইলে স্বাচ্ছন্দ্য বোধ করে, কোন রোগী চিত হয়ে শুইলে স্বাচ্ছন্দ্য বোধ করে, কোন রোগী উপরে শুইলে স্বাচ্ছন্দ্য বোধ করে। অ্যান্টিবায়োটিকের পাশাপাশি অ্যান্টিমার্সটা অবশ্য নিউমোনিয়ার ক্ষেত্রে প্রযুক্ত নয়, তবুও আপনাকে যদি কাশি থেকে বাঁচতে হয়, কাশিকে এড়াতে হয়, কাশি থেকে সুস্থ হতে না পারেন, কাশি যদি আপনার স্থায়ী রূপ ধারণ করে এবং বিষাদের চিকিৎসা এটা ধামাচাপা পড়ে, তো ভবিষ্যতে আস্তে আস্তে আপনার টিবি রোগীতেও আক্রান্ত হতে পারেন, আপনি শ্বাসকষ্টেও আক্রান্ত হতে পারেন, আপনি নিউমোনিয়া আক্রান্ত হতে পারেন। কোন দিকে আপনার রোগ মোড় নেবে এটা কেউ আমরা আগাম বলতে পারি না। এই জন্য নিউমোনিয়া থেকে থাকতে গেলে আপনাকে কাশি সম্বন্ধে খুব ভালোভাবে জ্ঞান অর্জন করা দরকার। অ্যান্টিমার্স যখন বললাম, এই জন্য অ্যান্টিমার্সটা ওখানে প্রসঙ্গ করে আমি তুলে ধরলাম। এটাও আমি প্রচুর পরিমাণে ব্যবহার করি। অ্যান্টিবায়োটিকের রোগী চুপচাপ ডান দিকে শুয়ে থাকে, অ্যান্টিমার্সের রোগী যেহেতু এর সাথে আর্স যুক্ত আছে, শুধু এটুকু খেয়াল করলে এর লক্ষণ যুক্ত রোগীকে আপনারা শনাক্ত করতে পারবেন সহজে। এটাও আমি যথেষ্ট পরিমাণে ব্যবহার করি। তো এই রোগীরা অস্থির শুয়ে থাকলে আমি এমন রোগীকেও ব্যবহার করেছি এবং বহু ব্যবহার করি আমি। যে রোগী শুয়ে স্বস্তি পায় না, একবার ডান পাশে যায়, একবার বাম পাশে যায়, একবার বাম পাশ করে, একবার ডান পাশ করে, ছোট মানুষ হোক আর বড় মানুষ হোক, তো বুকের ভিতরে সাই সাই করে, সা সা করে, গড় গড় করে, এমন রোগী আমি অ্যান্টিমার্সের পাইনি। এই যে শুয়ে অস্থিরতা প্রকাশ করে, গম গম ভাবের মধ্যে থাকে, অথচ এপাশ ওপাশ করতেই থাকে, এই রোগীরও অনুভূতি থাকে যে কাশি দিয়ে শিলের তৈরি করতে পারছে না, বুকের মধ্যে শ্বাসা করছেই। এক্ষেত্রে আপনারা অ্যান্টিমার্স ব্যবহার করবেন, ইনশাল্লাহ সুফল পাবেন। তো অ্যান্টিমার্স
হাইসেমাস ওপিয়াম এন্টিমটার্ট। এবার আসি এমন কার, যাকে ফলস নিউমোনিয়া ওষুধ বলে। এমন কার এই নিউমোনিয়া রোগীর ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ফলস নিউমোনিয়া, এটা আপনারা হয়তো জানেন, যে রোগীর লাংসে কোনো সমস্যার উপস্থিতি পাওয়া যায় না, অথচ রোগী কাশি দিলে গড়াত গড়াত করে। লাংসে শ্লেষ্মার কোনো উপস্থিতি পাওয়া যায় না, স্টেথোস্কোপ দিলেও আপনারা সেখানে শ্লেষ্মা খুঁজে পাবেন না, অথচ কাশি দিলে গড়গড় করে, গড়াত গড়াত করে। এই রোগীরা একটু মোটা তাজা থলথলে ক্যালকেরিয়াকার সদৃশ, ক্যালকেরিয়াকার, ক্যালিকার, ক্যালিবাইকরম এইরকম চেহারার অধিকারীরা, কিন্তু দুর্বল, শারীরিক ভাবে দুর্বল। এই এমন কার্বের রোগীরা উপরে ঘুমায়, তারপরে এদের গরম বেশি, এরা বাতাস ছাড়া চলতে পারে না, প্রচুর পরিমাণে গা ঘামে, এমনকি ঘুমের মধ্যেও গা ঘেমে যায়। তো শুধু এর লক্ষণটা বেশি বেশি করে খেয়াল রাখা দরকার এতটুকু, যে উপরে ঘুমায়, প্লাস লাংসে কোনো সুলেষ্টা নাই, অথচ কাশি দিলে ঘর ঘর করে। এতটুকুন খেয়াল রাখলেই, এবং ওদের চেহারার দিকে যদি একটু খেয়াল রাখা যায়, খেয়াল করা যায়, তাহলে আপনারা এমন কার্ড পেয়ে যাবেন। কারণ এই এমন কার্ডের রোগীদের নিউমোনিয়ার চিকিৎসা করতে করতে এই রোগীরা জটিল থেকে জটিলতর অবস্থায় পৌঁছে যায়। শিশু রোগী হলে এরা হাঁটতে পারে না, পা দুর্বল থাকে, তখন বিভ্রান্ত হয়ে ক্যালকেরিয়া ব্যবহার করি আমরা। তো এসব ক্ষেত্রে রোগীরা দিন দিন জটিল থেকে জটিলতর হতে থাকে। গড়গড়ি সমস্যার আরেকটা ওষুধ নিপটাম সাল্ট। তো নিপটাম সাল্ট রোগীরা এর নিউমোনিয়া হলে এদের বাম পাশের বুকের লোয়ার লোব, মানে নিম্ন লোব আক্রান্ত হয়। এদেরও কাশি দিলে সমস্যার গড়গড়ি থাকে। তো এই রোগীরা বাম দিকে কায়তে শুতে পারে না, বাম দিকে কায়তে শুইলেই এদের কষ্ট হয়, এরা ডান দিকে শুয়ে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আমরা জানি যে নেট্রাম সালফেট রোগীদের বৈশিষ্ট্য কি। নেট্রাম সালফেট রোগীদের বৈশিষ্ট্য হলো ঠান্ডা লাগলে জ্বর, সর্দি, কাশি শুরু হয়। শুরুতেই ঠান্ডা লাগার শুরুতেই এদের আস্তে আস্তে প্রথমেই লাংস এফেক্টেড হয়, অর্থাৎ লাংসের রসোৎপাদন শুরু হয়, পুষ উৎপাদন শুরু হয়। এরপর শুরু হয় তার পাকস্থলী আক্রান্ত হয়, তার পাকস্থলী। এদের দেখা দেয় নরম পায়খানা, আমাশা যাকে বলে। তো যাদের কাশি দিলে সহজে সেলেসা উঠে যায় এবং সেই সেলেসা দেখতে হলুদ সবুজ রং মিশ্রিত, জিহ্বায় থেকে হলুদ সবুজ রং মিশ্রিত, এবং যে সেলেসমা ওঠে এটা স্বাদ তিক্ত থাকতে পারে, তিতে থাকতে পারে, এমনকি রোগীর গালও তিতে থাকতে পারে। এদের পায়খানা থেকে নরম, সকালে ঘুম থেকে উঠেই 2-1 মিনিটের মধ্যেই তার বাথরুমের বেগ দেয়, গেলে হড়হড়ে নরম আমযুক্ত পায়খানা হয়। তো যদি উপযুক্ত ক্ষেত্রে আমরা নেট্রাম সালফেটও ব্যবহার করতে পারি, তো সুফল পাওয়া যাবে। এই রোগীদেরও শ্বাসকষ্ট হয়, এই নিউমোনিয়া হয়, অনেক কিছুই হতে পারে। আচ্ছা, এন্টিনটাটের আর একটা গুরুত্বপূর্ণ লক্ষণ বাদ পড়েছে, খেয়াল ছিল না। নবজাতক শিশুর, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও আজকাল আমাদের ভাগ্যে এসব রোগী জোটে না, কারণ ডেলিভারি হয় হসপিটালে, সেখানে এর অপচিকিৎসা, মানে যা জুলুম নির্যাতন করা দরকার
তা করে তারা ছেড়ে দেয়। পরবর্তীতে যখন রোগী ভুগতে 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 আর পারে না, তখন হয়তো আমাদের কাছে আসে। এন্টিমটাটিস নবজাতক শিশু, এরা নিউমোনিয়া নিয়েই জন্মায়। যখন নিউমোনিয়া নিয়ে জন্মায় তখন এদের বুকে ওই নিঃশ্বাস গড়বড়ি থাকে, শ্বাসকষ্ট থাকে এবং শরীর আস্তে আস্তে নীল হয়ে যেতে থাকে। এই সময় যদি অন্তত আমরা 2-1 ডোজ অ্যান্টিবায়োটিক ওই শিশুকে খাওয়াতে পারি, হায়াত থাকলে বাঁচবে, হায়াত না থাকলে মারা যাবে, কিন্তু নিউমোনিয়ার কষ্ট তার থাকবে না, এটা জোর দিয়ে বলা যায়। তো আপনারাও এটা পরীক্ষা করে দেখবেন। এই ক্ষেত্রে নবজাতক শিশুর ক্ষেত্রে আরো একটা ওষুধ আছে, লরোসিরেসাস। লরোসিরেসাস ওষুধের লক্ষণ ঠিক অ্যান্টিবায়োটিকের মতোই, পার্থক্য হলো অ্যান্টিবায়োটিকের শরীর নীল বর্ণ হয়ে যেতে থাকে, আর লরোসিরেসাস রোগের মুখমণ্ডল নীল বর্ণ দেখা যেতে থাকে। এবং লরোসিরেসাস রোগী একটু চঞ্চল প্রকৃতির, চঞ্চল থাকে, মানে তার মধ্যে কিছু অস্থিরতা দেখা দেয়। বই পুস্তকে এমন লেখা আছে যে খাবি খায় বলতে হা করে দম নেওয়ার চেষ্টা করে। নবজাতক শিশু সেও কষ্টে হা করে দম নেওয়ার চেষ্টা করে। তো ইনডিমটার্ড আসলেই এই নিউমোনিয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ, কাশির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ, জ্বরের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ। যদি লক্ষণ মোতাবেক আমরা উপযুক্ত ক্ষেত্রে ব্যবহার করতে পারি। নিউমোনিয়ার আরেক বড় ওষুধ ফসফরাস। এই ফসফরাস রোগীর লক্ষণাদি এমন, সেদিন রাতুল মোহাম্মদ সদর স্যার মানে দিয়েছিলেন, প্রশ্ন দিয়েছিলেন যে শিশু কাঁদলে, কাশির ব্রেক দিলে শিশু কাঁদলে, তো যেটা নিয়ে উনি বলেছিলেন যেভাবে, তাতে আমি বুঝেছিলাম একটা ওষুধ, যার কারণে আমি আর রেসপন্ড করি নাই। তো এখানে ওষুধ কয়েকটা আছে, পরবর্তীতে উনি আবার সেটা বলে দিয়েছিলেন। এই ফসফরাস রোগীও কিন্তু এই নিউমোনিয়া রোগী হলে সে কাঁদে। এই ক্ষেত্রে ফসফরাসের ক্ষেত্রে আমরা ফসফরাস রোগীদের চেহারা সুরত সম্পর্কে আমাদের সকলের ধারণা আছে, যেটা হালকা পাতলা, আকারে চেহারা লম্বা, মুখটাও চাপা ধরনের। তো এই ধরনের শিশুদের নিউমোনিয়া হলে, শ্বাসকষ্ট হলে আমরা ফসফরাস ব্যবহার করতে পারি, কিন্তু ফসফরাস ব্যবহার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে, যেগুলো আপনারা পড়ে দেখবেন বই পুস্তক। যার কারণে ফসফরাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ, ভয়ঙ্কর ওষুধ, উপযুক্ত ক্ষেত্র ছাড়া ব্যবহার না করা উত্তম। ব্যবহার না করা উত্তম নয়, শুধু ব্যবহার না করাই ভালো, যখন তখন ব্যবহার না করা ভালো। তো ফসফরাসের নিউমোনিয়া রোগীর লক্ষণ হলো, এদের নিউমোনিয়া হলে সাথে কাশি থাকে, কাশির সাথে আপনার শ্লেষ্মাও ওঠে, কিন্তু তার সাথে থাকে রক্ত সংযুক্ত, অথবা শ্লেষ্মাটা থাকে, ইংরেজিতে বলা আছে ক্রাস্টি। তার মানে হচ্ছে যে লোহার মরিচিকা, যেমন লোহা জঙ্গলে যে গুঁড়োর মতন ওঠে, শ্লেষ্মার সাথে ওই রকমের কালার বিশিষ্ট শ্লেষ্মা ওঠে। তো সেই ক্ষেত্রে এর রোগীদের এই নিউমোনিয়ার কষ্ট বা শ্বাসকষ্ট বা কাশি, এটা মানে গরম পানি খাইলে বাড়ে, ঠান্ডা পানিতে সে আরাম পায়। এর রোগীদের ক্ষেত্রে বলা হয়েছে যে কাশি যদি দেখা দেয় রোগীর, তো ঠান্ডা পানি খাইলেই কাশি কমে যায়। এই ঠান্ডা পানি খাইলেই কাশি কমে যায়, এর ওষুধ কিন্তু অনেক ওষুধ, বেশ কয়েকটা ওষুধ আছে। তো তার মধ্যে ফসফরাসও একটা। তাহলে ফসফরাস রোগীর
নিউমোনিয়া অবস্থায় অথবা কাশিরত অবস্থায় এদের কাশির ধমক এত বেশি এবং বুকে ব্যথা হয়ে যায় কাশতে কাশতে বেড়াই নেওয়ার মতন। তো শিশু রোগী হলে সে চেষ্টা করে, বা বড় মানুষ হলেও সে চেষ্টা করে কাশিটা না দেওয়ার। চেপে থেকে কিভাবে কাশিটাকে রোধ করা যায়, কাশিটা না দিয়ে নিজেকে রক্ষা করা যায়, কাশির কষ্ট থেকে নিজেকে দূরে থাকা যায়, চেষ্টা করে। কিন্তু এই লক্ষণটা খুবই গুরুত্বপূর্ণ ফসফরাসের, যে কাশি সে চাপতে থাকে, দিব না কাশি, আটকে ধরে রাখতে চাই, কিন্তু এই আটকে ধরে রাখতে গিয়ে শত চেষ্টা করা সত্ত্বেও তার মুখ দিয়ে কাশি বেরিয়ে যায় এবং তখন কষ্টটা খুব বেশি হয়। এই অবস্থায় রোগীর এই যে কান্দে, রোগীরা কান্দে, এই সময় বেশি কান্দে এবং শিশু রোগীরা এই সময় কান্নাকাটি করে। তো এর সাথে সুস্ফোটানো ব্যথা থাকতে পারে। তা সুস্ফোটানো ব্যথায় গেলে তখন কিন্তু আবার ওষুধ অনেকগুলো আসবে এর মধ্যে, সেগুলো সম্পর্কেও আমাদের ধারণা অর্জন করা দরকার। যা ফসফরাস সম্পর্কে আলোচনা করলাম, আরো একটা ওষুধ খেয়ালে আসলে স্যাঙ্গুইনেরিয়া ক্যান, এটাও নিউমোনিয়া রোগে কার্যকরী। কিন্তু এইসব রোগী আমরা কম পাই, তবে কম পাইলে হবে না, এইসব রোগীরাই আমাদের কাছে বেশি আসবে আমি যেগুলো দেখি, কারণ এরা তো ব্যর্থ। হসপিটাল বিশেষজ্ঞ, কাশি বিশেষজ্ঞ, কত বিশেষজ্ঞ দেখায় টাকায়, শেষমেশ যখন নিরুপায় হয় তখন আমাদের কাছে আসে। অনেকগুলো হচ্ছে নিউমোনিয়া রোগের বা কাশির রোগের, শ্বাসকষ্টের রোগের শেষ অবস্থার রোগীরা, এদের কাশি দিলে কাশির সাথে দুর্গন্ধ বেরোয়। দেখবেন অনেক রোগী আপনারা পাবেন কাশির সঙ্গে দুর্গন্ধ বেরোয়, মনে হয় ভিতরে শরীরটা পচে গেছে, এবং কাশতে কাশতে অনেক সময় শরীরটা ওঠে, এই শরীরটাও পচা দেখা যায় এবং দুর্গন্ধ। এই রোগীদের শুইলেই কাশি পড়ে, শুইলে কাশি পড়ে আবার অনেক ওষুধ, মানে তুলনা করতে গেলে আলোচনা শেষ করা যায় না। তো শুইলে কাশি পড়ে, দুর্গন্ধ থাকে, ডান দিকে শুইতে পারে না, ডান দিকে শুইলে কষ্ট আরো বাড়ে। এই রোগীরা বাম দিকে শুইলে কিছুটা স্বস্তি বোধ করে। তো এর উল্লেখযোগ্য লক্ষণ হলো আপনার কাশির, ডান দিকে শুইতে পারে না, কাশির সাথে দুর্গন্ধ বেরোয়, ফুলের গন্ধে এদের শ্বাসকষ্ট, নিউমোনিয়ার কষ্ট, কাশির কষ্ট বাড়ে। এই যে ফুলের গন্ধে শ্বাসকষ্ট, কাশির কষ্ট বা নিউমোনিয়ার কষ্ট বাড়ে, এটাও খুবই গুরুত্বপূর্ণ। এবং কাশির সঙ্গে দুর্গন্ধ বেরোয়, দুর্গন্ধ শরীরটা ওঠে, এই তিনটা লক্ষণ যদি মিলে ডান দিকে শুইলে বাড়ে, তাহলে আপনারা চারটি লক্ষণ স্যাঙ্গুইনেরিয়া কানের কথা ভাবতে পারেন। তো আর কি আরো একটা ওষুধ আলোচনা করে আমি আলোচনা শেষ করি। কেলিকার, যেহেতু সুস্ফোটানো ব্যথার প্রসঙ্গ আসছিল, সেই জন্য কেলিকার্বের কথা খেয়াল আসলো। আর আপনাদের যদি কোনোটা জানার ইচ্ছা থাকে, প্রশ্ন থাকে, আপনারা করবেন, অসুবিধা নেই। আমার জানা থাকলে আমি জানানোর চেষ্টা করব, কারণ আমি ওই লিখিয়ে নিয়ে আসি না বা লিখিয়ে এনে দেখে পড়ি না। আমি আবার নলেজ থেকে যতটুকু পারি শোনানোর চেষ্টা করি। ক্যালিকার রোগী, এদেরও বুকে সুস্ফোটানো ব্যথা থাকে, ব্রেইনের রোগীর বুকে সুস্ফোটানো ব্যথা থাকে। তো যখনই একটা লক্ষণ পাওয়া যাবে, তখন পাশাপাশি দেখা যাবে অনেকগুলো ওষুধ আছে। যখনই অনেকগুলো ওষুধ আসবে, আপনাকে কম্পেয়ার করে শিখতে হবে। আর ম্যাথমেটিক্যাল মুখস্থ না করলে কম্পেয়ার করা যাবে না, আর কম্পেয়ার করতে না পারলে ওষুধ সঠিক সময়ে সঠিক ওষুধ প্রয়োগ করাও যাবে না। এই ক্ষেত্রে কেলিকার্বের রোগীর বুকে সুস্ফোটানো ব্যথা থাকে, এই রোগীদের ডান লাংসের ডান পাশে নিম্ন লোব আক্রান্ত হয়, লাংসের ডান পাশে নিম্ন লোব আক্রান্ত হয়। তো
এই রোগীরা ওই ডান দিকে শুইতে পারে না, বাম দিকে কাইতে শুলে স্বস্তি বোধ করে। এর আক্রমণের সময় প্রধানত রাত 3টা থেকে 5টার মধ্যে, পাশাপাশি নরম পায়খানা, আমাশাযুক্ত পায়খানা থাকে এদের। আর ব্রেইনের রোগীর লক্ষণ হলো, সংক্ষেপে আমি ব্রেইনকে বলে দিচ্ছি, এই রোগীরা ডান দিকে কাইতে শুয়ে থাকলে আরাম পায়, এই রোগীরা বাম দিকে শুয়ে থাকলেও আরাম পায়। এখন যেদিকে এর লাংস আক্রান্ত হয়, যেদিকে এর কষ্ট বেশি হয়, সেদিক সাইডে শুয়ে থাকলেই আরাম পায়। এরা নড়তে চড়তে চায় না, চুপচাপ শুয়ে থাকতে চায়। তো চুপচাপ শুয়ে থাকলে তার সুবিধা কি, এই যে খ্যাস করে বুকের মধ্যে সুস্ফোটনের মতো ব্যথা করে, এইটা তার করে না, কাশিটা তার কম থাকে। এই রোগীদের শুষ্ক পায়খানা, পানির পিপাসা থাকে প্রচুর। আর টেলিকাপ রোগী চুপচাপ শুয়ে থাকে, নড়তে চড়তে চায় না, কিন্তু ও চুপচাপ শুয়ে থাকলেও ওর যে খ্যাস করে ফোটা, এই ফোটাটা মাঝে মাঝে থেকে থেকে ফুটতে থাকে। ব্রেনের রোগী না নড়লে ফোটে না, টেলিকাপ রোগী না নড়লেও তার ওই খ্যাস করে ফোটা নেই, ফেটে থাকে। তো যাক, ধন্যবাদ সবাইকে। আপনাদের অনুষ্ঠানে তো আমি কোনোদিন অ্যাটেন্ড করেছি, কিন্তু কোনোদিন আলোচনা করি নাই, প্রথম আলোচনা করলাম। তো ভুল ত্রুটি হতে পারে বা জড়তাও কিছু থাকতে পারে, এর মধ্যে আপনারা প্রশ্ন করতে পারেন। এখন প্রশ্ন করলে ত্রুটি বিচ্যুতি যদি কিছু থেকে থাকে সেগুলো সংশোধন হয়ে যাবে, যেহেতু আমাদের বড় বড় স্যারেরা আছেন, রাতুল মোহাম্মদ সাজুল স্যার আছেন, শফিকুল ইসলাম স্যার আছেন, আরো অনেকেই আছেন, আমি তো সবাইকে চিনি না। তো প্রশ্ন করলে আমি না পারলেও ওনারা আছেন, যেহেতু ব্যবস্থা একটা ইনশাল্লাহ হবে। তো ধন্যবাদ সবাইকে। আমি আমার আলোচনা শেষ করলাম, আপনারা প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ ডাক্তার গাজী আব্দুল হাদিস স্যারকে এতক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য। স্যারকে আজকের অডিয়েন্সের পক্ষ থেকে অভিনন্দন জানাই। তো আমাদের মধ্যে একজন হ্যান্ড রাইজ করেছেন, ডাক্তার মাওলানা বশিরউদ্দিন স্যার, আপনি কি বলবেন প্লিজ বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এতক্ষণ নিউমোনিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আলোচনাটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগলো, অনেক কিছু জানতে পারলাম। আমার একটা জানার বিষয় ছিল যে আমার লোক, ওনার কাশি আছে, কাশিটা সবসময় ওঠে না, যখন শুয়ে পড়ে তখন কাশিটা ওঠে, গয়ার ওঠে না, শুধু কাশি হয়। আর কথা বলার সময় যদি অতিরিক্ত কথা বলে তখন কাশে। আর উনি একটা মসজিদের মুয়াজ্জিন, যখন আজান দেয় তখনই কাশটা শুরু হয়। এর বিষয়ে যদি কোনো ঔষধ, কি ঔষধ দেওয়া যায় একটু জানালে আমি উপকৃত হব। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ওয়ালাইকুম আসসালাম। তো আপনার রোগীর শুধু বৃদ্ধির গল্পটাই বললেন, উপশম কিসে সেটাও একটু। গরম উপশম, গরম যদি কিছু খায় তখন একটু ভালো লাগে, গরম কিছু খাইলে তখন একটু ভালো লাগে। হ্যাঁ। তো আমাদের গরম পানে উপশম আর্সেনিক আছে, তারপরে নাজবম আছে, তারপরে সম্ভবত আপনার রোগীর আর্সেনিক হতে পারে। এই কারণে যখন উনি আজান দেন তখন ওনার কাশি বাড়ে। আজান দেওয়ার সময় কিন্তু মানুষ ব্যতিব্যস্ত থাকে, আর্সেনিকের ব্যস্ততার একটা লক্ষণ, যথেষ্ট গুরুত্বপূর্ণ। তো আমার জানা মতে আমি এতটুকু
আপনার সন্তোষজনক উত্তর দিতে পারলাম। বাকিটা যদি অন্য কেউ আহ, দিতে পারেন তো ভালো হবে আর কি। কালামে মুয়াজ্জম আজান দিলে তার ইয়ে বাড়ে, মানে যখন শ্বাসটা যখন নেয় তখন কাশিটা বাড়ে। আমি দেখছি স্বর ভাঙ্গা রুগী মুয়াজ্জম সাহেব, উনি স্বর ভাঙ্গা অবস্থা, ওনার কথার মধ্যে জড়তা, আজান দিতে গেলে তখন তার স্বরটা মাঝে মাঝে থেমে যায়। ওনারও গরম পানি আরাম ছিল, আমি তাকে আর্সেনিক খাওয়াই উপকার করতে পেরেছি ইনশাল্লাহ। তো সজল স্যার, শফিকুল ইসলাম স্যার, আপনারা যদি কিছু মন্তব্য করেন এ ব্যাপারে। না স্যার, আপনি সঠিক কথা বলেছেন। ক্যালিবাইক্রোনিকের একটা ওষুধ আছে যেটা চিৎকার করার আগে, উচ্চস্বরে কথা বলার আগে কাশি আসে বলে। উচ্চস্বরে কথা বললে কাশি শুরু হয়। ক্যালিবাইক্রোনিক নাম আছে, কক্কাস ক্যাক্টাই আছে। আপনি যেটা বললেন সেটাও সঠিক স্যার। আজকে আমি শুনবো, শুধু কথা কম বলবো। আমাদের শফিকুল স্যার আছেন, লিপ্টন স্যার আছেন। ধন্যবাদ স্যার। যদি আর কারো কোনো প্রশ্ন থাকে করেন। জি, ধন্যবাদ স্যার। চুপচাপ বসে থাকলে তো সময় নষ্ট হবে। আর নিউমোনিয়ার কিন্তু আরো ওষুধ আছে, আমি সব দিকে যাই নাই, কারণ এই বিশাল চ্যাপ্টার এ নিয়ে আলোচনা করতে গেলে কাশি, শ্বাসকষ্ট, স্বর ভাঙ্গা সবই আসবে। তো এই নিয়ে আলোচনা করতে গেলে ধারাবাহিক ভাবে আলোচনা করলে আপনার 10টা ক্লাসেও শেষ হবে না। এবং তখন শুরু করতে হবে একনাইট থেকে শুরু করলে শেষ করা যাবে। যেমন নিউমোনিয়ার প্রথম অবস্থার ওষুধ একনাইট, ফেরাম্পাস, ব্রিডি, এগুলো কিন্তু এইসব রোগীরাও এক সময় নিউমোনিয়া চলে যেতে পারে। কখন কিভাবে চলে যেতে পারে সেই ব্যবস্থাগুলো তো আমাদের জানার প্রয়োজন আছে। আতাউল বাড়ি হ্যান্ড রাইজ করেছেন স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার, আমার কোশ্চেন না, নিউমোনিয়ার জন্য কেলি সালফোরিকাম ওষুধ খুব ভালো কাজ করে, এটা আমার অভিজ্ঞতায় আমি কিছু পাইছি, এবং লিপটন স্যারের অভিজ্ঞতায় খুব ভালো ওনার অভিজ্ঞতা আছে, উনি এটা বলছিল একটা ক্লাসে, আমি এটা ব্যবহারও করেছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্ট পাইছি। এনটিম টার্টও আমি ব্যবহার করছি, কিন্তু এখন ইদানিং আমি কেলি সালফোরিকাম খুব বেশি ব্যবহার করছি এবং অনেক ভালো রেজাল্ট পাচ্ছি। আমি একটা বাচ্চা রোগী দেখছি, 2-3 বার নিউমোনিয়া আসছিল, এটাকে আমি এনটিম টার্টও দিছিলাম, তো রেজাল্ট ছিল। তারপরে আজ থেকে হয়তো মাসখানেক আগে আমি যখন কেলি সালফোরিকাম স্যারের ক্লাসটা শুনছিলাম, তারপরে কেলি সালফোরিকাম আমি প্রয়োগ করছি, রোগীটা দিব্যি অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ। আমার অভিজ্ঞতা তেমন নাই, আমি রোগী খুব কমে দেখি, হয়তো চেম্বার আমার অনেকদিন, রোগী কম, কিন্তু আমার অভিজ্ঞতায় কেলি সালফোরিকাম একটা খুব ভালো মেডিসিন আমার কাছে মনে হয়। এটার জন্য খুব ভালো বলতে পারবে লিপটন স্যার। আপনার সাথে আমি সহমত পোষণ করি, কারণ কেলিসাল দিয়ে নিউমোনিয়া রোগী দেখা যাবে, কেলিসাল দিয়ে জ্বরের রোগী দেখা যাবে, যে কেলিসাল দিয়ে জন্ডিসের রোগী দেখা যাবে, সব দেখা যাবে। এর লক্ষণ হলো কেলিসাল রোগী গরম কাতর, এর ঠান্ডায় আরাম পায়। এর কাশির সাথে যে শ্লেষ্মা উঠবে সেটা থাকবে হলুদ গাঢ়। এদের জিহ্বা থাকবে রসালো, পুরো ময়লাযুক্ত, ঠিক মানে ইয়ের মতো নেট্রানসাল, মার্কসাল এদের টাইপ, কিন্তু এর জিহ্বা হচ্ছে হলুদ। আপনার এদের বাথরুমে থাকে প্রচন্ড দুর্গন্ধ, গায়ে ঘামের অভাব, কিন্তু কানে প্রবেশা থাকে প্রচুর।
যদি এ ধরনের লক্ষণযুক্ত রোগী হয় এবং এটা শীত কাতর না হয়, গরম কাতর হয়, ঠান্ডায় আরাম বোধ করে, আপনার নিউমোনিয়াতে এর রোগী ভালো হবে। এগুলো প্রমাণিত সত্য। কিন্তু ক্যালিসালফুরিকাম ওষুধটা সবাই ব্যবহার করছে না, করছে না, তার কম কারণ ব্যবহার হচ্ছে। বই পুস্তকে নাই, বই পুস্তকে নাই। আপনি দেখেন কোন বই পুস্তক আছে বলে জানা যাবে না। ব্যবহারটা কম, কিন্তু লিপটন স্যার এখন এটাকে খুব যেভাবে হাইলাইট করছে, এখন আমরা ব্যবহার করে অনেক ভালো রেজাল্ট পাচ্ছি আলহামদুলিল্লাহ। আমরা যদি লক্ষণকে গুরুত্ব দিই, তাহলে অনেক গল্প আছে যেগুলো বই পুস্তকে নাই, কিন্তু সেসব গল্প প্রমাণিত হয়ে যাবে। যার কারণে বাস্তবতায় আমি যেটা দেখেছি যে হোমিওপ্যাথির আবিষ্কার এই জিন্দেগিতেও শেষ হবে না। যতদিন রোজ কিয়ামত না হবে, ততদিন এর আবিষ্কার চলতে থাকবে। যখনই আপনি লক্ষণকে গুরুত্ব দিবেন, দেখবেন যে লক্ষণের গুরুত্বের কারণে করোনা ভালো হয়েছে, আপনার জাপানি ফিভার ভালো হয়েছে, ইয়েলো ফিভার ভালো হয়েছে, জন্ডিস ভালো হয়েছে। অথচ বিষাদের চিকিৎসক যারা, তারা শুধু আবিষ্কারের অপেক্ষায় থাকে। যেমন করোনার সময় দেখেন যে আবিষ্কার করতে করতেই তাকে ডাক্তার নার্স দিয়ে কত রোগী মরে ছাপা হয়ে গেল। কিন্তু আল্লাহ রহমত, দেখেন হোমিওপ্যাথিক ডাক্তাররা কয়জন মরেছে, আমরা কি রোগী দেখি নাই? আমি তো ব্যক্তিগতভাবে একদিনও চেম্বার বন্ধ রাখি নাই। স্যার, আমাদের মাঝে একজনে হ্যান্ড রাইজ করেছেন, ফাতেমা মুকুল, কি জানি বলতে চাচ্ছেন। ফাতেমা মুকুল, আপনি বলেন। ফাতেমা মুকুল, আপনি হ্যান্ড রাইজ করেছেন, কিছু বলবেন? ওনার মাইক অফ রয়েছে, যদি মাইক অন করেন, অন করে কথা বলেন। হয়তো উনি কথা বলছেন, কিন্তু মাইক অফ থাকার কারণে আমরা শুনতে পাচ্ছি না। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার লিপটন। ওয়ালাইকুম আসসালাম। ডাক্তার লিপটন, ডাক্তার স্টাফ স্যার। এখানে একটু সংযুক্ত করতে চাই আমি স্যারের অনুমতি সাপেক্ষ। না না, অনুমতির প্রয়োজন নাই, কারণ সবসময় খেয়াল রাখতে হবে ভুল শেখা যাবে না, ভুল শেখানো যাবে না। তো সংশোধনী, আমার আলোচনায় আপনারা উন্মুক্ত ভাবে সংশোধনী দিবেন। জি স্যার, জি স্যার। আমরা কিছুদিন আগে একটা পরিস্থিতি মোকাবেলা করেছি, কোভিড-19 পরিস্থিতি। কোভিড-19 ইজ নাথিং, এটা একটা ভাইরাল ইনফেকশন, ভাইরাল সংক্রমণ, এবং এর পরবর্তী অবস্থায় কোভিড-19 রিলেটেড নিউমোনিয়া ফর্ম করেছে। যে সমস্ত রোগী খুব খারাপ অবস্থায় চলে গেছে, এরা প্রত্যেকে এক ধরনের নিউমোনিয়া আক্রান্ত হয়েছে। কোভিড-19 করোনা একটা ভাইরাস, কিন্তু ভাইরাসটা এমন অবস্থা যে ভাইরাস সংক্রমণের পরে সেকেন্ডারি হয়েছে এক ধরনের নিউমোনিয়া। তো ওই কোভিড-19 এর অবস্থা থেকে, ওই পরিস্থিতি থেকে আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা, সেটা হলো যে নিউমোনিয়ার ক্ষেত্রে একটা রয়্যাল মেডিসিন হলো ডায়োনিয়ার আর্সেনিক অ্যালবাম, সিম্পল আর্সেনিক অ্যালবাম। কোন ক্ষেত্রে আমাদের জন্য উপকার দিয়েছে ক্যালিসালফুরিকাম। এখন ক্যালিসালফুরিকাম এমন একটা মেডিসিন যেটা পালসিটিলা এবং সালিসিয়ার খুব কাছাকাছি। যে ওটার কনস্টিটিউশনাল লিস্টে যাব না, একটা মাত্র লক্ষণ, যে লক্ষণটা স্যার যে ওষুধটা সম্পর্কে বেশি আলোচনা করছেন, এন্টিম-টার্টারিকামের কাছাকাছি একটা লক্ষণ, কাশির বুকের ভিতরে ঘর ঘর শব্দ। এই ঘর ঘর শব্দ কিন্তু অনেক ধরনের হয়, এটা খুব ভারী শব্দ হয়, মাঝারি ধরনের ভারী শব্দ হয়, এবং আর একটা ছোট শব্দ হয়
মানে খুব উপরের দিকে, তখন মনে হয় যেন যে শব্দটা আপার রেসপিরেটরি সিস্টেমে বা ট্র্যাক্টে, আপার রেসপিরেটরি ট্র্যাক্টে হয়। কিন্তু এর চেয়ে যখন একটা হেজিং সাউন্ড আসে তখন স্পঞ্জিয়া মেডিসিন হতে পারে, একটা নিউমোনিয়ার প্রারম্ভিক অবস্থা, বা ব্রঙ্কিয়াল নিউমোনিয়া যেটা এই অবস্থা হতে পারে। এখন এন্টিম টার্টারিকামের যে সাউন্ডটা, টেলিসালপারিকামের সাউন্ডটা সেম, ভারী সাউন্ড। যখন কপটা মোটা হয়ে যায় এবং বুকের মাঝখান থেকে নিম্ন প্রদেশে এই নিউমোনিয়াটা ফর্ম করে। এন্টিম টার্টারিকামকে ম্যাক্সিমাম সময় ধরা হয় ইজ দ্য মেডিসিন অফ ডেথ পয়েন্ট, অর্থাৎ রোগী যখন মৃত্যু মুখে পতিত হয় তখন সেখানকার ওষুধ হলো এন্টিম টার্টারিকাম। রোগীর নাকের পাকটা ওঠানামা করে, রোগীর শরীর থেকে মৃতের গন্ধ শুনে, অর্থাৎ তার সেল ড্যামেজ হতে থাকে। এটা হলো অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ার কারণে তার শরীরের প্রান্ত দেশে অর্থাৎ পেরিফেরি লেভেলে সেল ড্যামেজ হয়ে যায় এবং সেখান থেকে ওই সেলের পচা গন্ধ অর্থাৎ মৃত মানুষের গন্ধ শুরু হয়ে যায়। তার মলমূত্রে ওই ধরনের গন্ধ থাকে, শরীরে ঘাম থাকে, দুর্গন্ধযুক্ত ঘাম, প্লাস রোগীর ডান দিক শুনলে একটু উপশম বোধ করে, সব দিক থেকে উপশম বোধ করে। ঠিক ওই যে শব্দটার সাথে আমরা তুলনা করতে পারি একটা ওষুধ, একটা মাত্র ওষুধ, সেটা হলো টেলিসালফ্রিকাম। নিউমোনিয়া অবস্থায় বা এছাড়াও যে কোনো অবস্থায় বাচ্চা, শিশু বা প্রবীণ রোগী শুয়ে আছেন, ঘুমন্ত অবস্থায় তার বুকের ভিতর ঘর শব্দ হয় থাকা অবস্থায়, এবং এতে রোগীর কোনো কষ্ট হয় না, কিন্তু পাশের রুমে বসে অন্য কেউ এই শব্দটা স্পষ্ট শুনতে পায়। দিস ইজ টেলিসালফ্রিকাম। আমি আবার বলি, ঘুমন্ত অবস্থায় রোগীর নিজে কোনো প্রবলেম ফিল করে না, নিজে চমৎকার ভাবে ঘুমাচ্ছে, কিন্তু বুকে কফের শব্দটা ঘর 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 শব্দ। আসলে এটা কফেরই শব্দ না, এটা হলো তার পেশিগুলো শিথিল হয়ে যায়। পেশি শিথিল হওয়া এবং অল্প স্বল্প কফ, এটা বাচ্চা থেকে শুরু করে, শিশু থেকে শুরু করে যে কোনো মানুষের হতে পারে। নিউমোনিয়ার ক্ষেত্রে যদি এই ধরনের শব্দ থাকে তাহলে আমরা দুটো ওষুধ তুলনা করবো। স্যার যেটা বেশি বেশি বলেছেন, এন্টিম টার্টারিকাম এবং টেলিসালফ্রিকাম, আমাদের একটু তুলনা করতে হবে, তুলনা না করে ওষুধ দেওয়া যাবে না। টেলিসালফ্রিকামের বৈশিষ্ট্য কি? এটা কেলি কার্বনিকামের সব ধরনের গুণাবলী বিদ্যমান থাকে। রোটিনেস্টিক, কেলিকার্বনিকামের রোটিনেস্টিক বিষয়টা কেলিকার্বনিকামের কেলি গ্রুপের সব ওষুধে, কিন্তু এক একটা ওষুধে এর প্রকাশ এক এক রকমের। যেমন কোস্টিকাবু কেলি গ্রুপের একটা ওষুধ। কোস্টিকাবে কি হয়, এটা ফাইট ফর জাস্টিস, সে সবসময় ন্যায় বিচারের জন্য লড়াই করে যায়। কেলিকার্বনিকাম সে কি করে, ফাইট ফর রুটিনিস্টিক, সে নিয়মতান্ত্রিক ভাবে রুটিনিস্টিকলি, মানে সে রুটিনকে ভঙ্গ করে না, অর্থাৎ 7টায় অফিসে রওনা করে যাবে, তাকে 7টায় বাসা থেকে বেরোতে হবে। দুপুর 1:30টায় তার মিটিং আছে, 1:30টা মানে 1:30টা মানে 1:31 সে রুটিনটা ফলো করে। কেলি বাইক করে কি, কেলি বাইক এই যে তার যে সিস্টেমটা, এটা ওবে করে কোথায়, সে যদি কারো ধর্মীয় ভাবে কারো মুরিদ হয়, তাহলে এই ধর্মীয় ওই তার যে গুরু থাকে, তার গুরুর নিয়ম কানুন গুলো সব টোটো ভাবে মেনে চলে। আমরা ঠিক টেলিসালফ্রিকামের মধ্যে ওইরকম একটা তথ্য পাই যে ছোট বড় সব ধরনের আইন মেনে চলে। কিরকম, রাত 3টায় যদি ঢাকা শহরের, রাত 2টায় যদি ঢাকা শহরের কোনো রাস্তা দিয়ে যায়, আর যদি দেখে যে রাস্তা একদম খালি আছে কিন্তু অটো সিগন্যাল চলে উঠছে, রেড সিগন্যাল, তিনি গাড়ি থামাই রাখবেন, কোনো মানুষ নাই, চাইলে উনি চলে যেতে পারেন, একটা গাড়িও নাই, কিন্তু সেটা উনি যাবেন না। এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল করতে হবে, ছোটখাটো জিনিস, যে ওটার স্বভাবের সঙ্গে এটা আছে কিনা। উনি বিদ্যুৎ বিল দিতে গেছেন, উনি চাইলেই, কেউ বললেন যে আপনি সামনে যান, কষ্ট করার দরকার নাই, ভাই আপনি সামনে যান, আপনি আগে দিয়ে যান, নো,
উনি এই নিয়মটা ভাঙবেন না, উনি লাইনটা ভাঙবেন না, ওনার অবস্থান যেখানে সেখানে দাঁড়িয়ে থেকে উনি ওষুধটা দিবেন। দিস ইজ কেলি সালফেরিকাম। তো যাই হোক, কেলি সালফেরিকাম ওই যে বলছে, কেলি সালফেরিকাম নিউমোনিয়ার একটা খুব বড় ওষুধ, আমরা অনেক সময় মিস করি। এটা পালসিটিলা এবং সাইলেশিয়া এই দুইটা ওষুধের মাঝামাঝি একটা ওষুধ। পালসিটিলার অনেক গুণ কেলি সালফেরিকামের মধ্যে দেখা যায়, আবার লাইকোপোডিয়ামের সাথে এই ওষুধটা রিলেটেড। কিরকম? বাসায় গেলে পরিবারের লোকজনের সঙ্গে উনি ডিক্টেটোরিয়াল আচরণ করেন, স্বৈরতন্ত্র, উনি খুব দুর্ব্যবহার করেন, কিন্তু বাইরে নামলে ভদ্রলোক। এই ব্যক্তির মধ্যে একটা জিনিসের ঘাটতি থাকে, ল্যাক অফ সেলফ কনফিডেন্স। সেলফ কনফিডেন্সের খুব ঘাটতি থাকে। দিস ইজ সো আমরা করোনার সময় থেকে এই পর্যন্ত অনেক নিউমোনিয়া রোগী আমরা কেলি সালফেরিকাম, পালসিটিলা, ব্র্যান্ডিয়াল বা আর্সেনিকাম ইত্যাদি দ্বারা ফাইট করে এসেছি। সব হিসাবে একটা কথা বলবো, নিউমোনিয়ার যে কোনো না কোনো পর্যায়ে যেখানে বুকে লাংসে একটা ইনফেকশন হলো, সেটা কোনো না কোনো পর্যায়ে হয় শুরুতে অথবা মাঝখানে অথবা রোগীর চিকিৎসা সমাপ্তিতে কেলি গ্রুপের একটা ওষুধ লাগবেই লাগবে। এছাড়া লাংসের কোন ধরনের ক্ষতি হিলিং হবে না। লাংসের ছোটখাটো কোনো ধরনের ক্ষতি হয়ে থাকলে সেটা হিলিং হবে না। এখন কি আমরা জোর করে দেব? না, লাংসে ক্ষতিগ্রস্ত হয়েছে এরকম রোগীর ক্ষেত্রে কেলি গ্রুপের কোনো না কোনো পর্যায়ে দরকারি হয়। আমার মনে হয় আমাদের সঙ্গে এখানে রাতুল স্যার আছেন, রাতুল স্যার এ ব্যাপারে ক্লিয়ার স্টেটমেন্ট দিতে পারবেন। ধন্যবাদ স্যার। গাজী আজিজুল হক। ধন্যবাদ স্যার আপনাকেও। তো আপনার সাথে আমার অভিজ্ঞতা থেকে অল্প একটু দিব আর কি, সংযুক্তি দিব, পরীক্ষা করে দেখতে পারেন সবাই। ইন্টিমটাটের সিলেশনটা যা ওঠে, যতটুকুনি ওঠে সেটা থাকে সাদা, কেলি সালফেটটা থাকতে হলদি, যেটা স্যার বলছেন যে সাইলিশ এবং পালসিটিলের মাঝামাঝি, এটা পালসিটিলের কাছাকাছি লক্ষণ। পালসিটিলাও গরম পাথর একদম স্যার, কথাটা আমি নিলাম। কেলি সালফেট গয়েরটা বা কপটা থাকবে সাদা, হলুদ থাকবে স্টারনাম মেটালিকামের, এবং স্টারনাম মেটালিকাম কেলি সালফেট যখন বর্ধিত অবস্থায় তখন একটু হলদেটে হয়। আর এই যে স্টারনাম গোল্ডেন ব্যবহার করবো না যদি কনস্টিটিউশনাল বৈশিষ্ট্য গুলো রোগের মধ্যে না থাকে। থ্যাংক ইউ স্যার। এটাই হচ্ছে আসল কথা। যাতে আমরা নিউমোনিয়া নিয়ে আলোচনা করি, কাশি নিয়ে আলোচনা করি, শ্বাসকষ্ট নিয়ে আলোচনা করি, হৃদরোগ নিয়ে আলোচনা করি, কনস্টিটিউশনের দিকে খেয়াল রাখি। প্রত্যেকটা ওষুধের প্রধান লক্ষণগুলো অন্তত যদি আমাদের খেয়ালে না থাকে তো ওষুধ দিলে করতে হবে। এই জন্য সবসময় আমাদের প্রত্যেকটা মেডিসিনের অন্তত 4-5টা করে প্রধান লক্ষণ ছোটস্থ রাখা দরকার, সবসময় মুখস্থ রাখা দরকার। ওনার লক্ষণ না, এখানে কনস্টিটিউশনালি ওষুধটা আমি হয়তো কনস্টিটিউশনাল বলতে আমি বোঝাইছি প্রধান লক্ষণ অন্তত 4-5টা। অন্তত 4-5টা প্রধান লক্ষণ যদি খেয়াল থাকে তাহলে রোগীর কনস্টিটিউশন সম্পর্কে সঠিক ধারণা এসে যাবে। বাকিটুকু মনে না থাকলেও তখন তাৎক্ষণিক বই দেখে সংশোধন করে নেওয়া যায়, পূরণ করে নেওয়া যায়, এই আর কি। স্যার, আমি লিপটন স্যারের ক্লাসটা শোনার পরে আমি এই ওষুধটা ইদানিং এই কয়েক মাসের ভিতর আমি অনেকবার ব্যবহার করছি। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো রেজাল্টই পাচ্ছি আলহামদুলিল্লাহ। কিন্তু লিপটন স্যারের আমি অনেকগুলোই ক্লাস শুনছি, মানে স্যারকে আমি চিনছি হাসান ভাইকে দিয়া। তো উনি একজন মানে হোমিওপ্যাথির জন্য এখন
আমি বলবো যে আহ, মানে কি বলবো, এটা আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। মানে উনি অসাধারণ। আমি স্যারকে ধন্যবাদ, মানে ধন্যবাদ দিয়ে তো ছোট করবো না, কি বলবো, মানে কৃতজ্ঞ। এটা হলো লিপ্টনের জন্য, এটা আমার ইয়া আর কি, ভালোবাসা। আমি কৃতজ্ঞতা ওনাকে, প্রকাশ। মানে আমি ওনাকে খুব কম সময় চিনি লিপ্টন স্যারকে। আমি দেখছিও শুধু ওই ওই দিন যে আমাদের একটা ক্লাস ছিল ঢাকায়, ওইখানেই দেখা হয়েছে স্যারের সাথে। কিন্তু স্যারের একটা ক্লাস শুনছিলাম, স্যারে বলছে যে স্যারের কথাই একজন বলছে ওনাকে, স্যারের জন্য ওটা ক্রেডিট দেওয়া নাই। কিন্তু আমি স্যারকে বলবো, স্যার আমি আপনার যতগুলা ক্লাস শুনছি অনেকগুলো ওষুধে প্রয়োগ করছি, আলহামদুলিল্লাহ খুব ভালো বেটার রেজাল্ট পাচ্ছি। মানে আমি রুগী কম দেখতেছি, কিন্তু আমি রেজাল্টটা খুব ভালো পাচ্ছি। আমার কাছে কয়েকটা ক্যান্সারের রুগী আছে, কয়েকটা, তারা অসম্ভব ভালো আছে। হয়তো আমি অনেক ওষুধ ব্যবহার করছি, স্যারের কথাগুলো শোনার পরে, যেমন আমি একটা ক্যান্সার রোগীকে এখন পালসেরিলা চলতেছে, আর একটা ক্যান্সারের রোগী আর্সেনিক চলতেছে। ইদানিং এর ভিতরে রোগীগুলো অনেক বেটার ফিল করতেছে। আমি একটা ক্যান্সারের পেশেন্টকে পালসেরিলা দিয়ে রাখছি, স্তনে ক্যান্সার। রোগীটা, আপনারা যদি কেউ কথা বলেন বুঝবেন যে রোগীটা কতটুকু ভালো আছে, আমি এটা বুঝাতে পারবো না। মানে আমি যদি স্যারকে না চিনতাম, হয়তো আমার এখন যে আপডেট গুলো আসতেছে এগুলো আমি কখনোই দিতে পারতাম না। আপনারা হয়তো বা কুমিল্লাতে ডাক্তার সোহান হিসেবে চিনেন কিনা আমি জানি না, আমি রাতুল স্যারকে বলছিলাম, উনি একজন অসাধারণ ডাক্তার। ওনার চেম্বারে যে কত রোগী মারা গেছে, এটা আশেপাশে যদি খবর নেন হয়তো আপনারা জানতে পারবেন। সারা বাংলাদেশ থেকে ডাক্তার সোহান হিসেবে রোগী আসে। ওনার মতন ডাক্তার মানে আসছে কিনা এখন আমি শুনি নাই। আমার বাবা ডাক্তার সোহান সাথে ছিল, দীর্ঘদিন ছিল। তো আমি হয়তো আব্বুর কাছ থেকে ওই রকম হাতে ঘুরি কেমন কেমন শিখতে হয়েছে না। আব্বু বলছে যে আমারটা আছেই, তুমি আরো ভালো করে শিখো। তারপরে শালফন স্যারের কাছে যাওয়া, তারপরে এখন একটু ইয়ার কাছ থেকে শুনতেছি, লিপ্টন স্যারের কাছ থেকে শুনতেছি, অসাধারণ। মানে আমার এই বয়সে যা শুনতেছি, আমি এখন মানে অনেক মানে মানে কি বলবো, উপকৃত হচ্ছি। লিপ্টন স্যারকে অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার জন্য দোয়া রইলো, আমি আপনার জন্য সবসময় দোয়া করি। আপনি ভালো থাকেন, আপনার জন্য আপনার দীর্ঘায়ু কামনা করছি। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যেমন আমরা ম্যাথমেটিকা একটা দুইটা পড়লে তো চলে, কিন্তু তারপরেও কেন 20-25টা 30টা আমাদের ঘরে থাকে, উপরন্ত রেপার্টরি, তাও একাধিক কেন রাখতে হয়? এই কারণে, মানে এক এক জন এক এক লাইটে তার ম্যাথমেটিকা লিখে গেছে। আপনি যতজনের ম্যাথমেটিকা পড়বেন, ঘুরে ফিরে দেখবেন যে প্রধান লক্ষণ গুলো সব ঠিকই আছে, কিন্তু একজনের উপস্থাপনা এক এক রকম। আমাদের যে ফেসবুক লাইভ গুলো হয়, এই লাইভ গুলো ঠিক এরকম, যে অনুষ্ঠানে জ্ঞানীগুণীর ডাক্তারদের সমাবেশ বেশি থাকে, সেখানে আলোচনা সুন্দর হয়, উন্নত হয়, এবং সেখান থেকে কিছু শেখা যায়। তো আপনাদের অনুষ্ঠান আসলেই সুন্দর এবং আমার খুব ভালো লাগলো। সংযুক্ত থাকতে পারলে হয়তো এখান থেকেও অনেক কিছু শিখতে পারবে। তো ধন্যবাদ আপনাকে। এরপরে আর জনকে হ্যান্ড রাইজ করেছেন। মুকুল হ্যান্ড রাইট করেছেন, আপনি বলেন মুকুল অনেকক্ষণ থেকে হ্যান্ড রাইট করেছেন। মুকুলের আইডি থেকে আমি ডাক্তার লিপ্টন, লিপ্টন। আপনি তো সব উল্টে করেছেন, আপনার ভাবি থেকে এটা মেল ফিমেল দিয়ে আপনি এটা সাংবাদিকতার একটা অংশ। ধন্যবাদ স্যার।
সঞ্চালক সাহেব কিছু বলেন। এই যে কে যেন আবার এই যে হাত উঁচু করছে দেখেন, আমি তো চিনি না। আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম। আমি ডাক্তার হেলাল। ওই লিপটন স্যার যে বলেন। ক্যারিসাল বললো সেটা বায়োকেমিক না হোমিওপ্যাথ? আমরা ডাক্তার হোমিওপ্যাথ, বায়োকেমিক আসবে কেন? এটা হোমিওপ্যাথিক ওষুধ। স্যার আমরা তো হোমিওপ্যাথ বায়োকেমিকে তো পড়াই, সিলেবাসে আছে তো স্যার। আমরা এখানে আলোচনা হচ্ছে বায়োকেমিকের না, হোমিওপ্যাথিকের। সুতরাং হোমিওপ্যাথিকের লক্ষণগুলোই আমরা নিব। আর প্রশ্ন থাকলে এগুলো নিয়ে আলোচনা ঔষধ বায়োকেমিক হোক আর হোমিওপ্যাথিক হোক, কারণ বায়োকেমিক আবিষ্কার করেছে দশমিক পদ্ধতিতে, সেই ওষুধগুলো সব পরবর্তীতে বহুল পরীক্ষিত হয়েছে, এ নিয়ে অনেক গবেষণা হয়েছে এবং এগুলো এখন পোটেন্সি আকারে হোমিওপ্যাথিক পোটেন্সি অনুযায়ী এটা তৈরি হচ্ছে। আমরা ওইটাই ব্যবহার করি, বায়োকেমিক পদ্ধতি আমি তো ব্যবহার করি না। থ্যাংক ইউ স্যার। তবে স্যার আমি অ্যান্টি টার্ট নিয়ে ছোট্ট একটা কথা বলতে চাই। অ্যান্টি টার্ট 30 শক্তি নিচে কিন্তু খুব বিপজ্জনক, এবং আমি সাধারণত 200 শক্তি ব্যবহার করি। জি স্যার, জি স্যার, জি স্যার, এই ইনফরমেশনটা 200 শক্তি ব্যবহার করেন আপনি, কিন্তু ইনফরমেশনটা দেওয়া এটা উত্তম যে 30 শক্তি এত বেশি বিপজ্জনক। সত্য বলতে কি, আমার হাতে একটা রুগী মারা গেছে 30 শক্তি দেওয়ার পরে, বহু বছর আগে, এবং মানে পেশেন্টটা খুব ক্রিটিক্যাল কন্ডিশনের ছিল, ওর সমস্ত লক্ষণই অ্যান্টিবায়োটিক ছিল। 30 পোটেন্সি দিয়েছিলাম। 30 পোটেন্সি দেওয়ার কয়েক ঘন্টা পরে হসপিটালাইজ করার আগেই পেশেন্টটা মারা যায়, ছোট ছোট বাচ্চা। আপনারা দয়া করে 30 শক্তির নিচে ব্যবহার করবেন না, আপনাদের প্রতি বিনীত অনুরোধ। 6 শক্তি টক্তি ব্যবহার করলে রোগী দয়া করে ব্যবহার করবেন। আরো বিপর্যস্ত হয়ে যায়। এখানে দয়া করে আপনারা একটু এই বিষয়ে একটু সতর্ক থাকবেন। আপনারা আরো নতুন এখানে বলতে চাই স্যার, এন্টিম টার্টারিকাম অন্তিম পর্যায়ের রোগীর জন্য অ্যালোপ্যাথিক ডাক্তাররা বলে না যে কোরামিন মানে স্টেরয়েড, ওরকম একটা ওষুধ দিলে হয় রোগী বাঁচবে, না হলে চলে যাবে। এইটা আপনার দোষ না স্যার, শক্তিরও দোষ না। জি স্যার, ঠিকই বলেছেন, কিন্তু আমার কাছে ওই না, না, আপনি বিশেষ করে আমার কাছে এই পোটেন্সিটা আমার কাছে খুব বিপজ্জনক মনে হয়। না না, কিন্তু রোগী যদি বাঁচার হয় তো বাঁচে যাবে, আর না হলে মরে যাবে। সাবেলিল্লাহ বলে আসলে ছেড়ে দেওয়া যায় না, কারণ জীবনে আমাদের সবচেয়ে কম প্রয়োগকৃত ওষুধ হলো এন্টিমটার। এই ওষুধটাকে আমি ভয় পাই। হ্যাঁ, এই ওষুধটা আমি খুব ভয় পাই। না না, আমি অবশ্য এন্টিমটা আমার কাছে বেশি ব্যবহৃত হয় এবং আমি ফলাফলও ভালো পাই। আর নিম্ন শক্তি আর উচ্চ শক্তির বেলায় আমি যেটা দেখেছি, যেমন শ্বাসকষ্টের রোগীকে আমি লাইকোপোডিয়াম দিয়ে দেখছি, 30 শক্তি দিয়ে দেখছি, রোগীর ভোগান্তি বাড়ে। আর্সেনিকের রোগী নিম্ন শক্তি দিয়ে দেখছি ভোগান্তি বাড়ে। উচ্চ শক্তি দিবেন, দ্রুত ফল পাবেন, এক ঔষধি রোগী সুস্থ হয়ে যাবে। না না, ঠিক আছে, আর্সেনিক লাইকোপোডিয়াম ব্রায়োনিয়া এটা নিম্ন শক্তি দিলে একদম শুনুন। বিশেষ করে শ্বাসকষ্ট, নিউমোনিয়া এসব ক্ষেত্রে ওই যে মাদার খাওয়ায়, এইসব মাদারটা তার না খাওয়ানো ভালো। অনেক বই পুস্তকে লেখা আছে কোনাইট কেউ খাওয়াই দিলে একবারে সাথে সাথে রোগী ভালো হয়ে যাবে। এসব গুলো আমার অভিজ্ঞতায় নাই। আমি এসব ক্ষেত্রে আমি 30 শক্তি দিয়ে দেখছি রোগীর ভোগান্তি বাড়ে, কষ্ট বাড়ে, ভালো হতে সময় লাগে। আর দিব্যজ্ঞান যদি ভালোভাবে খোলা না থাকে তাহলে বিভ্রান্তের ওষুধ বদল করলে রোগী বিপর্যস্ত হবে। আর যদি দিব্যজ্ঞান খোলা থাকে, ম্যাথমেটিক্স সম্পর্কে ভালো ধারণা থাকে, সেক্ষেত্রে আপনি 30 শক্তিতে ভুল করেছেন, উচ্চ শক্তি দেন, রোগী তাৎক্ষণিক উপশম পাবে। কিন্তু আমরা তো ম্যাথমেটিক্স সম্পর্কে ধারণা না থাকলে তো সাথে সাথে ওষুধ বদলাই ফেলবো, যেটা আমরা আগে করেছি। যে ওষুধে কাজ হয় না অত ওষুধ বদলাই ফেলবো। লক্ষণ সম্পর্কে ভালো ধারণা থাকলেই আপনার রোগী উপকৃত হচ্ছে না, আপনি উচ্চ শক্তি দেন। 30 দিচ্ছেন, ভালো হচ্ছে না, 200 দেন, 200 দিলে ভালো হচ্ছে না, মানে দেন, রোগী ওই ওষুধেই ভালো হবে। এবং লাইকোপোডিয়ামের ক্ষেত্রে আমার বাস্তব অভিজ্ঞতা এটা, শ্বাসকষ্টের রোগীকে অনেক কষ্ট দিয়েছি। হয়তো রোগীর ভক্তি শ্রদ্ধা ছিল আমার প্রতি, তাই সে আমাকে
একদিন কষ্ট করেও আমার জন্য অপেক্ষা করেছে বা আমাকে 200 শক্তি দেওয়ার সুযোগ সে দিয়েছে। নইলে সে তো ইনহেলার বা প্যাটার্ন সিরাপ টেরাপি ইত্যাদি খেতে পারতো। এই জন্য এইসব ক্ষেত্রে আমার মতে নিম্ন শক্তি না দেওয়াই বেটার। উচ্চ শক্তি দিলে আমি দেখছি এক ওষুধে রোগী ক্লিয়ার হয়ে যায়। রোগের ওষুধ শেষ হয়ে গেলেও যদি রোগের কষ্ট থাকে আপনি ভাইটাম দেবেন, দেখবেন যে সেই রোগী ভালো হয়েছে। কিন্তু নিম্ন শক্তি দিয়ে ভোগান্তি যে কি কষ্ট, এগুলো খুবই দুর্বিষহ এবং অধিকাংশ ক্ষেত্রে রোগীরা সুযোগ দেয় না, ডাক্তারকে পুনর্বিবেচনা করার সুযোগ দেয় না, চলে যায় অন্যত্র। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে বা বক্তব্য থাকে বলেন, কারণ আসলে তো খুব ভালো লাগছে। কারো যদি কোনো প্রশ্ন থাকে সেটা বলতে পারেন, হ্যান্ডেজ করেন, বলেন। 11টা 8 মিনিট বাকি আছে। এখানে যারা আছেন আমাদের সকলেই কর্মব্যস্ত। জি, কারো যদি কোনো প্রশ্ন না থাকে তা আমি আজকের হোমিওপ্যাথি কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব আসসালামু আলাইকুম। আমরা এতক্ষণ যাবৎ সম্পর্কে মোটামুটি আলোচনা শুনলাম, আলহামদুলিল্লাহ। তো বেশিরভাগ আলোচনা শিশুদের ক্ষেত্রে প্রয়োগের বিষয়ে আলোচনা করা হয়েছে। স্যাররা যদি একটু আলোচনা করতেন বয়স্কদের বা যারা শিশু নয় তাদের মানসিক লক্ষণটা নিয়ে আলোচনা করতেন, তাহলে হয়তো আমরা আরো উপকৃত হতাম। অল্প কথায়। জি স্যার, আমার শুনতে পাচ্ছেন? তো আপনার আবেদন শব্দ দূষণ হচ্ছে। রিজলভ করিম স্যার, আপনার মাইকটা অফ করে রাখেন। আপনার আবেদন যথার্থ, কিন্তু মানসিক লক্ষণের জগৎটা ভিন্ন। এই জন্য আমি ওদিকে যেতে চাইনি, কারণ ওদিকে গেলে আলোচনা অনেক বৃহত্তর হয়। লিপ্টন স্যার এর মাঝে কিছু আলোচনা করেছেন। তো মানসিক লক্ষণ নিয়ে আলোচনা করতে গেলে বিশেষ করে আমি একটু বিব্রত বোধ করি। এই কারণে মানসিক লক্ষণের চর্চা আমি শতভাগ করি না, মনে করি না তা না, তবে শতভাগ না। যার কারণে মানসিক লক্ষণ নিয়ে আলোচনা করতে গেলে একটু প্রস্তুতি নিয়ে করা দরকার আছে। যেমন মানসিক লক্ষণের বেলায় আমি হাইসিএমা সোপিয়াম কিন্তু মানসিক লক্ষণের আলোচনাটা করেছি। তো পরবর্তীতে যদি সুযোগ হয় তো দেখা যাবে, চেষ্টা করবো আর কি কিছু কিছু তুলে ধরার। আজ অনেক হয়ে গেছে। সময় না বাড়ানো ভালো। এর সজল স্যার, আলোচনা 10টা ক্লাস যদি কন্টিনিউ করা হয় তাও শেষ হবে না। যদি ধারাবাহিকভাবে আপনারা আলোচনা করতে চান তো আমাকে দেন বা অন্য কাউকে দেন। যে ওষুধ আজকে আলোচনা হলো, পরবর্তীতে এইগুলো বাদে আর যে ওষুধগুলো আছে তা নিয়ে কিছু আলোচনা হবে, করলে সুন্দর হবে। তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। স্যার একজন হ্যান্ড রাইজ করেছেন, সরোয়ার জাহান, আপনি কি বলবেন? বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।
স্যার শিশুদের ক্ষেত্রে 20 থেকে 1 মাসের বাচ্চা অ্যাকোনাইট কত শক্তি ব্যবহার করব? ক্ষেত্র বিশেষে ব্যবহার করবেন, তবে আমি সাধারণত 30 শক্তি দিয়ে অনেক ক্ষেত্রেই বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছি, যার কারণে আমি অধিকাংশ ক্ষেত্রেই 200 শক্তি ব্যবহার করি। এটা হচ্ছে আমার ব্যক্তিগত ভাবে আমি যেটা অনুসরণ করি, আমি তাই বললাম। পুঁথি পুস্তকের উদাহরণ দিলাম না, কারণ পুঁথি পুস্তকে তো অনেক কথাই বলে, কেউ 3x অমুক তমক ছাত্র। যেহেতু আমি অনেক ক্ষেত্রেই নিম্ন শক্তি দিয়ে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েছি, আমি অধিকাংশ ক্ষেত্রেই 200 শক্তি ব্যবহার করি। তবে 30 শক্তি মোটে ব্যবহার করি না তা না। মাত্রাটা স্যার বলা যায় না? মাত্রা আপনি, আমাদের তো এই মাত্রা জ্ঞানে গেলে তো আর এক মহাসমুদ্রের মধ্যে পড়ে যাবো। আমরা তো কেউ ওই সহস্রতমিকের 1 বড়ি ব্যবহার করি, কেউ শততমিকের ফোঁটা ব্যবহার করি, কেউ বায়োকেমিকের বড়ি ব্যবহার করি, এক একজন এক এক রকম করি। এটা আপনারা আপনাদের অভিজ্ঞতায় করে দেখবেন, সুফল পাবেন, যেভাবে সেভাবেই ব্যবহার করবেন। কারণ আমরা অধিকাংশ আলোচনা শুনি শাস্ত্র জ্ঞান মোতাবেক, ও শাস্ত্র জ্ঞান মোতাবেক আলোচনা তো এইসব অনুষ্ঠানে আসার দরকার নেই, ওটা তো আমরা বই পড়লেই পেয়ে যাই। আমার অভিজ্ঞতা থেকে আমি এটা বললাম যে আমি ধরেন রুগীকে, যদি রুগী অ্যাকুইট কেসের রুগী হয়, রুগী প্রচুর কষ্ট পেতে থাকে, সেক্ষেত্রে আমি 10 মিনিট পরও ওষুধ দেই, ওষুধ খেতে দেই। কিন্তু যে বারবার ড্রাম থেকে ঢিলি ফোঁটা মারি গালে তা না, আমি শততমিক ওষুধ ব্যবহার করি। আমি একবারই ওষুধ দিলাম ডিস্টিল ওয়াটারে, রুগী বারবার খাবে, ওখান থেকে ঝাঁকি দিয়ে দিয়ে সে 10 মিনিট পরও খেতে পারে, 1 ঘন্টা পরও খেতে পারে। সে রোগের গতি প্রকৃতির উপরে নির্ভর করবে। 2 ঘন্টা পরও খেতে পারে, দিনে 1 বারও খেতে পারে, দিনে 3 বারও খেতে পারে, দিনে 4 বারও খেতে পারে। সেটা হচ্ছে যে আমার ব্যক্তিগত বিবেচনার উপরে আমি রোগীদের পরামর্শ দিই। কিন্তু ওষুধ যে দিলাম, ও 1 ফোঁটা দেই আর 8 ফোঁটা দেই, একবারই দেই, সেইটা সে বারবার খেতে থাকবে। ওটা তার সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত, অথবা হয় ফলাফল সুফল দিবে, নয় ব্যর্থ হবে। এই 2 অবস্থায় না যাওয়া পর্যন্ত আমি পুনর্বিবেচনা করি না বা পুনরায় কোনো ওষুধ দিই না। এটা হচ্ছে আমার রেওয়াজ রীতি, যেটা সেটা আমি বললাম। আর যদি কারো অভিজ্ঞতায় কিছু থাকে, সেগুলো শেয়ার করলে আমরা শিখতে পারবো। আর যদি কারো কোনো আলোচনা না থাকে, আমাদের ডাক্তার শফিকুল ইসলাম স্যারকে অনুরোধ করছি কিছু বলে ক্লাসটা শেষ করার জন্য। আগামী শনিবারে আমাদের কোন বিষয়ে ক্লাস আছে স্যার, আমার কাছে রুটিন নেই, বলে দিলে মনে ভালো হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যারের কাছ থেকে চমৎকার আলোচনা শুনতে পারলাম। বিভিন্ন স্যারের কথা ক্লিয়ার হচ্ছে না, তো কথা শোনা হচ্ছে না। স্যার এখন কি শুনতে পাচ্ছি? জি, এবার শুনতে পাচ্ছি। জি জি জি। আমরা প্রথমে ধন্যবাদ জানাচ্ছি হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটিকে যে এরকম সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। তার সাথে আমাদের শ্রদ্ধাভাজন আলোচক বৃন্দ সুন্দর করে আলোচনা করছেন নিয়মিত, যারা সঞ্চালনা করছেন বিভিন্ন সময়ে, তারাও তাদের দায়িত্ব পালন করছেন। একদম কৃতজ্ঞতার সাথে স্মরণ করতেই হয় ডক্টর সেলিম হোসাইনি হাওলাদার স্যারকে, কারণ উনি নিয়মিত এই ক্লাসের লিঙ্কটা দিয়ে যাচ্ছেন, প্রচার করছেন। কোনো একজন সঞ্চালক কোনো কারণে যদি মিস করেন, উনি সেটা প্রক্সি দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন। যেমন আজকেই হলো, আমিরুল ইসলাম স্যার থাকার কথা ছিল, তিনি আসতে পারেননি, তিনি করে যাচ্ছেন। সেই জন্য তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আর আজকে যে চমৎকার ক্লাসটি হলো, আমরা প্রায় এরকম সুন্দর সুন্দর ক্লাসগুলো পেয়ে যাচ্ছি, বরং এরকম সিনিয়র স্যারদের কাছ থেকে অনেক সুন্দর, অনেক গুরুত্বপূর্ণ, তথ্যবহুল যে ক্লাসগুলো পাচ্ছি, সেটা আমাদের দিন দিন উপকৃত করছে। আমাদের হাতের যশ না থাকলেও স্যারেদের কথায় যখন আমরা ওষুধ প্রয়োগ করি, সেটা চলে আসবে ইনশাল্লাহ। তো আমরা চেষ্টা করব এই ক্লাসটা নিয়মিত চালিয়ে নেওয়ার, যেন সঠিকভাবে এটা চলতে পারে, ছেদ না ঘটে। কারণ স্যারদের কাছ থেকে তো এই তথ্যগুলোই আমরা চাই সব সময়, যেন আমরা নিজেদের উন্নত করতে পারি। তো এত সুন্দর ক্লাস হলো, রাত হয়ে গেল অনেক, 11টা বেজে গেছে। এর সময় আমরা আর করতে চাচ্ছি না, সময়টা ক্ষেপণ করতে চাচ্ছি না। ধন্যবাদ স্যারকে। আগামী ক্লাসটা আমরা সম্ভবত যেহেতু নিউমোনিয়া হয়ে গেল, অ্যাজমাটা একবার আলোচনা করা যায়, মেডিসিনগুলো প্রায় কাছাকাছি, তারপরেও মনে হয় আলোচনা করলে এই দিকটা মোটামুটি হয়ে গেল। শীতকালে নিউমোনিয়া, অ্যাজমা, ব্রঙ্কাইটিস এই ব্যাপারগুলো হয়তো, তার কারণে মনে হয় করা যায়, যদি আমাদের সকলের সম্মতি থাকে। তারপরে কোল্ড অ্যালার্জি থাকবে, টনসিল থাকবে, ফেরিনজাইটিস থাকবে, অনেক কিছুই আছে। এটা কি করা যায় স্যার, নাকি অন্য কোনো টপিকে চলে যাব আমরা? আলোচক যিনি থাকবেন উনি উপস্থিত আছেন কিনা, ওনার মতামত। তিনি আজকে উপস্থিত নেই, তো উনিও এর মধ্যে আমি ফোনে যোগাযোগ করেছি, উনি সম্মতি দিয়েছেন। ডক্টর কাজী সাইফুদ্দিন স্যারের সাথে কথা হয়েছিল, উনি আলোচনা করতে চাচ্ছেন এটা। এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। যেমন অ্যাজমা, শ্বাসকষ্ট, এটাকে অ্যালোপ্যাথিক ডাক্তাররা বা হোমিওপ্যাথির চিকিৎসকরা দুরারোগ্য বলেছেন, কিন্তু আমরা দুরারোগ্য বলি না। এখানে আমাদের যথেষ্ট সফলতা আছে, এবং সেই সফলতা যেমন আমাদের তেমন হোমিওপ্যাথি। তো এই বিষয়গুলো নিয়ে বেশি বেশি আলোচনা হলে আমরা যেমন উপকৃত হবো, তেমনি হোমিওপ্যাথিও তার মানে মর্যাদা ফিরে পাবে বা উদ্ধার হবে। আমরা তো এই মর্যাদাটাকে তুলে ধরার জন্য এই চেষ্টা করি। তো ঠিক আছে, আপনারা সিদ্ধান্ত নেন। তবে ক্লাস আমিও চেষ্টা করবো উপস্থিত থাকার জন্য। যেখানে জ্ঞানীগুণীদের সমাবেশ থাকে সেখানে উপস্থিত থাকলে অনেক কিছু শেখা যায়। তাহলে স্যার আমরা আপাতত এই টপিকটা রাখি, যদি স্যার চেঞ্জ না করেন তাহলে আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমার মনে হয় আমরা আপনাদের অভিজ্ঞতার থেকে উপকৃত হব। তাহলে আজকে রাত হয়ে গেল অনেক, আমরা সবাইকে ধন্যবাদ দিয়ে ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহর কাছে প্রার্থনা করি সামনের সপ্তাহে আবার যেন সবাই আরো বেশি সদল বলে বন্ধু বান্ধব নিয়ে উপস্থিত হতে পারে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।